তোমাদের আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাসে স্বাগতম। আমরা বেসিক্যালি হচ্ছে কি থার্ড ইয়ারে যে তোমাদের ডিগ্রির যে থার্ড ইয়ারে যে বিবিএস এর থার্ড ইয়ারে অ্যাকাউন্টিং পার্টটা আমরা বেসিক্যালি কি এই কোর্সের মাধ্যমে শেষ করবো আর কি, আশা করি আমরা শেষ করব। আম, নিয়মিত বা আমরা যেভাবে ক্লাস নিই, যারা সেকেন্ড ইয়ারে পড়ছে ঠিক ওইভাবেই আমাদের শেষ হবে, আশা করি খুব ভালোভাবে শেষ হবে। এইখানে তোমাদের বেসিক্যালি হচ্ছে তোমাকে যে পার্টটা দুইটা, একটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং আর অ্যাকাউন্টিং, আর আরেকটা পার্ট হচ্ছে কস্ট অ্যাকাউন্টিং। ওকে, আমরা বেসিক্যালি আমাদের কোর্স অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে, কস্ট অ্যাকাউন্টিংটা আমরা এটা শেষ হওয়ার পর চিন্তা করবো। আর তোমরা যদি শুরু করতে চাও তখন এটা আমরা শুরু করব। ওকে, আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং নিয়ে কথা বলবো। তো এটা নামে বোঝা যাচ্ছে এটা অ্যাডভান্স অ্যাকাউন্টিং। ওকে, আমরা প্রথমে হচ্ছে শুরুতে যেটা করছিলাম প্রিন্সিপাল অফ যেটা হচ্ছে অ্যাকাউন্টিং এর কি বলা যায়, বেস বলা যায়, বেসিক বলা যায় একদম। আমরা যারা শুরু থেকে ছিলাম আমার অফলাইনে, তাদের বেসিকটা মোটামুটি আমার মনে হয় যে আমার আমার কনফিডেন্স তাদের মোটামুটি বেসিকটা ক্লিয়ার থাকার কথা। মানে অ্যাডভান্সের ইনস অ্যান্ড আউট গুলা, সরি অ্যাকাউন্টিং এর ইনস অ্যান্ড আউট গুলা। এরপর হচ্ছে সেকেন্ড ইয়ার ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এরপর হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। তো স্বভাবত অ্যাডভান্স অ্যাকাউন্টিং যেহেতু মোটামুটি এটা অ্যাকাউন্টিং এর তোমাদের জন্য এটা লাস্ট পার্টেই। তো আমাদের নিয়মিত ক্লাস না করার কোনো বিকল্প নাই আর কি। এটা বুঝতে হলে অবশ্যই কমপ্লিট করতে হলে আমাদের নিয়মিত ক্লাস না করার কোনো বিকল্পই নাই। তো আমরা কি কি পড়বো বেসিক্যালি, তোমার সিলেবাসে কি আছে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিংটাতে? ওকে, আমাদের বেসিক্যালি এখানে আহ ব্রড টার্মে যদি বলি, এখানে তোমাদের আটটা টপিকস বা আটটা, তোমার সিলেবাসে যে সিলেবাস অনুসারে হচ্ছে তোমার আটটা চ্যাপ্টার আছে আর কি, আটটা চ্যাপ্টার আছে সিলেবাস অনুসারে তোমার সিলেবাসে। 8 চ্যাপ্টার আছে, 8 চ্যাপ্টার। চ্যাপ্টার 1 যেটা আমরা শুরু করব, এটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার, অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার সিকিউরিটি। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ওকে, এরপর হচ্ছে এই অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির কিছু অংশ যারা উম, তোমরা কি সংক্ষিপ্ত সিলেবাসে পাশ করছিলে এসএসসি? স্যার বুঝি নাই। তোমরা এসএসসি কি করোনার সময় বা সংক্ষিপ্ত সিলেবাসে পড়ছিলা? না স্যার, আমাদের কত পাস দিছিল যে। ও, তোমরা অটো পাস। আচ্ছা হ্যাঁ। স্যার আমি তার আগে 2019। আচ্ছা, ওকে, তাহলে তো তুমি ফুল পড়ছো। এরপর তাহলে ওই বিষয়টা নিয়ে কথা না বলি, যেহেতু অটো পাস, তাহলে আমরা কোম্পানি, কিন্তু তোমরা তো পুরাটা পড়ছিলা, এরপরে অটো পাস দিচ্ছে, কিন্তু বই তো পুরাটা পড়ছিলা। এরপর জি কোম্পানি স্যার। ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আমরা ফার্স্ট ইয়ার যখন পড়ি বলছিলাম যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব জায়গায় রাখবে, কিন্তু এটা হচ্ছে কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর কি। ওকে, ওই বেসিকটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট করার মানে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, যাদের বেসিক আইডিয়া আছে তারা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পারবে, মোটামুটি পারবে তারা এটা। হ্যাঁ, এই চ্যাপ্টারটা তাদের জন্য সহজ মনে হবে আর কি। ওই জন্য আমরা কি করবো, এই সেকেন্ড চ্যাপ্টারটা একটু সবার শেষে করবো আর কি। ওকে, এরপর হচ্ছে কি চ্যাপ্টার 3, দেখি অ্যাকাউন্টিং ফর লিজ বা লিজিং এর অঙ্ক আমরা বলি, অ্যাকাউন্টিং ফর লিজেস। চ্যাপ্টার 4, চ্যাপ্টার 4 হচ্ছে ফিনান্সিয়াল
স্টেটমেন্ট অফ ব্যাংকিং কোম্পানিজ। ব্যাংকিং কোম্পানি ফিনান্সিয়াল স্টেটমেন্ট। ওকে। চ্যাপ্টার 5, এটি কি অ্যাকাউন্টিং ফর ইন্স্যুরেন্স কোম্পানি। এরপর চ্যাপ্টার 6, ব্রাঞ্চ অ্যাকাউন্টিং। তোমরা কি ইন্টারে ব্রাঞ্চ অ্যাকাউন্টিং বা শাখা অ্যাকাউন্টিং পড়ছিলা? ইন্টারে বলছি পড়ছিলা না? এরপর ডিপার্টমেন্টাল অ্যাকাউন্টিং। লাস্ট অধ্যায় চ্যাপ্টার 8। এইটে বেসিক্যালি দুইটা তিনটা পার্ট আছে। আমরা বেসিক্যালি হচ্ছে কি তোমার সিলেবাস যদি দেখি, মানে অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংকরাপসি, অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংকরাপসি আর কি, দেউলিয়া, অ্যাকাউন্টিং রিলেটেড টু ব্যাংকরাপসি। ওকে। এই ব্রড হেডে বেসিক্যালি এই 8টা অধ্যায়ের সমষ্টি। ওকে। এখন আসি আমার তোমাদের সিলেবাসে প্রশ্নের বন্টন কিরকম। প্রশ্নের বন্টন সম্পর্কে আইডিয়া আছে? প্রশ্নের বন্টন কারো বলো তো একটু করে। মানে পুরা তোমাদের অধ্যায়ের যে আগের যে বন্টন নীতিমালা অ্যাকাউন্টিং যে বন্টন পড়ছো, ঠিক একই একই একই। মানে তিনটা পার্ট থাকে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ এটা হচ্ছে শর্ট কোয়েশ্চেন, একদম শর্ট কোয়েশ্চেন, মানে এক লাইনের শর্ট কোয়েশ্চেন, 1 নম্বরের শর্ট কোয়েশ্চেন। পার্ট বি, পার্ট বি তে কত নম্বরের কোয়েশ্চেন? এখানে হচ্ছে 10 নম্বর। 20। 20 নাম্বার। কয়টা আনসার করতে হবে? 4 নম্বরের কোয়েশ্চেন, তাও শর্ট কোয়েশ্চেন। কয়টা আনসার করতে হবে? 4 নাম্বার না 5 নাম্বার? পাঁচটা। 5টা। 5টা। 5টা কোয়েশ্চেন আনসার করতে হবে 4 নম্বরের। ওকে। এরপর সি পার্ট কত? লং কোয়েশ্চেন 50। কত? 50। 50, 10 করে 5টা আনসার করতে হবে। ওকে, এখানে 10টা। আগের মতো অ্যাকাউন্টিং এর সিলেবাস অলমোস্ট সেম। এখানে যেমন ম্যাথ আসে, ছোট ছোট ম্যাথগুলো এখানে বি পার্টে দেয়, থিওরি মিক্স। এখানে অলমোস্ট ম্যাথ। থিওরি দিল 1 2 নম্বর, মানে একটা থিওরি বা দুইটা থিওরি আসে এখানে, 2 থেকে 3টা থিওরি আসে। আহ, ঠিক আছে। বাকিগুলো ম্যাথে আসে আর কি। মানে আগে যেভাবে কোয়েশ্চেন হতো ঠিক ওইভাবেই। ওকে। একটু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। অন্য কারো কোনো কোয়েশ্চেন বা জিজ্ঞাসা থাকলে করতে পারো, ফিল ফ্রি। ওকে। এরপর আসি আমরা ফার্স্ট অধ্যায়,
অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার 1। আমরা আজকে শুরু করবো স্টক হোল্ডার ইকুইটি চ্যাপ্টার 1। এটা কেউ কি পড়ছো বা কারো কোনো আইডিয়া আছে? জি স্যার। বলো। স্টকের ক্রয় বিক্রয় নিয়ে এটা। অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি। ওকে, স্টকের ক্রয় বিক্রয় নিয়ে। এটা মানে কি? স্টক মানে কি, কে বলতে পারবা? শেয়ার। হুম, তারপর আর অন্য কেউ? স্টক কাকে বলে? এটার অর্থ হচ্ছে কি, এটার অর্থ যদি বলি আমরা, শেয়ার মালিকের শর্ত। যদি বলি শেয়ার মালিকের শর্ত, ওকে। শেয়ার কি, শেয়ার কাকে বলে, বা শেয়ার হোল্ডারের মালিকানা কি যদি বলি, তাহলে এই শেয়ার হোল্ডার বা স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি কোথায় কোথায় দেখা যায়? আমরা যদি বলি স্টক হোল্ডার ইকুইটিটা, স্টক হোল্ডার ইকুইটি, স্টক হোল্ডার ইকুইটি কি, বেসিক্যালি যে কোনো জিনিসের মালিকানা আর কি, যে কোনো কর্পোরেশনের ওনারশিপ, কর্পোরেশন এনিথিং এর ওনারশিপ। এটা কোথায় কোথায় দেখা যায়? প্রথম কথা হচ্ছে কি, এক নম্বর হচ্ছে ক্যাপিটাল স্টক, যেটাকে আমরা বলতেছি কি সাধারণ শেয়ার। ওকে, দুই নাম্বার হচ্ছে এডিশনাল পেইড ইন ক্যাপিটাল। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল বাংলা হচ্ছে, এগুলা তোমরা পড়ছো অতিরিক্ত পরিশোধিত মূলধন। অতিরিক্ত পরিশোধিত মূলধন। 3, রিটেইন আর্নিং বা সংরক্ষিত আয়। মানে স্টক হোল্ডার ইকুইটি বলতে আমরা কি বুঝি, এই জিনিসগুলোকে আমরা স্টক হোল্ডার বা ইকুইটি বলতে, যদি ক্যাপিটাল স্টক হয় রিটেন আর্নিং থাকে, রিটার্ন আর্নিং। এরপর হচ্ছে কি অ্যাকুমুলেটেড, এটা লাস্ট, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, যেটাকে বলতেছি পুঞ্জীবিত অন্যান্য বিশদ আয়। এদেরকে কি বলা হয়, এই দুইটা মূলধনকে বলা হয়, এই দুইটা জিনিসকে বলা হয় কি পরিশোধিত মূলধন। সবগুলাই মূলধন, এই দুইটাকে কোনো কোম্পানির বলা হয় পরিশোধিত মূলধন। ওকে, পরিশোধিত মূলধন কি? পরিশোধিত মূলধন হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্যে শেয়ার হোল্ডারদের প্রদত্ত মোট মূলধন। আবার বলতেছি, এটা পরিশোধিত মূলধন কি, শেয়ার হোল্ডারদের প্রদত্ত
শেয়ার হোল্ডারদের প্রদত্ত মোট মূলধনকে পরিশোধিত মূলধন বলে। ওকে, ক্লিয়ার? এই জিনিসগুলো নিয়ে কনফিউশন, মানে প্রথমে ক্যাপিটাল স্টক, সাধারণ শেয়ার বলতে কি বুঝি? কারো কি আইডিয়া আছে সাধারণ শেয়ার? এনিওয়ান? স্যার যে শেয়ার কোনো সম্পর্কে তো আমরা কোম্পানি অনেক ক্ষুদ্র ভাবে, ক্ষুদ্র হ্যাঁ। শেয়ার, হ্যাঁ বলো। স্যার যে কোনো শেয়ারের ক্ষুদ্র হুম। ক্ষুদ্র যে সরি যে কোনো কোম্পানির ক্ষুদ্র ক্ষুদ্র যে শেয়ার গুলো আর কি ওগুলো হচ্ছে হুম, সাধারণ শেয়ার। এগুলাই সাধারণ শেয়ার বেসিক্যালি। হ্যাঁ, তুমি যে জিনিসটা কিনো আর কি, একটা কোম্পানির ওনারশিপ কেনার জন্য যে জিনিসটা তুমি ইনভেস্ট করো, একটা ক্ষুদ্র অংশ কিনো, এই হচ্ছে সাধারণ শেয়ার। ওই জন্য বলতেছে এডিশনাল স্টক, এটা ক্যাপিটাল স্টক বলতেছে ইংলিশে। এডিশনাল পেইড ইন ক্যাপিটাল, অতিরিক্ত পরিশোধিত মূল্য। এটা বেসিক্যালি পরিশোধিত মূল্য মানে অতিরিক্ত আরো টাকা যদি নাও আর কি তুমি। ওকে, তোমার ধরো একটা শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা, এখন তুমি আরো 2 টাকা করে নিলা। ওকে, যেমন এই দুইটা মিলিয়ে হচ্ছে পরিশোধিত মূল্য। সোজা কথা হচ্ছে এটা, এটা হচ্ছে তোমার একটা কোম্পানি আছে, তুমি শেয়ার ছেড়ে যে টাকাটা নিচ্ছ, সোজা কথা হচ্ছে তোমার কোম্পানির ওনারশিপ বিক্রি করে যে টাকাটা নিচ্ছ, এটাই হচ্ছে পরিশোধিত মূলধন। ওকে, 3 নং হচ্ছে সংরক্ষিত আয়, রিটেইনড আর্নিং। এটা সম্পর্কে কার কোনো আইডিয়া আছে কেউ? স্যার এটা কি অ্যাডিশনাল পে থেকে যে অ্যাডিশনাল টাকাটা পাই ওটা ওইটা মোট আবার আর্নিংটা? অন্য কেউ? হ্যাঁ বলো, আখরিজা ছাড়া অন্য কেউ বলো। রিটেন আর্নিং কি? রিটেন আর্নিং অলরেডি বলেই দিয়েছি, সংরক্ষিত আয়। স্যার যে আয় সংরক্ষণ করে রাখা হয় ভবিষ্যতের জন্য। অনেকটা কাছাকাছি গেছো, অন্য কেউ? সোজা কথা হচ্ছে এটা হচ্ছে মুনাফার একটা অংশ, আবার বলতেছি, মুনাফার একটা অংশ রেখে দেওয়া হয়, মানে অবন্টিত মুনাফা বলা হয় একটা আর কি। তুমি মুনাফা করছো কিন্তু এটা রেখে দিছো কিসের জন্য? ভবিষ্যতে যে কোনো কাজের জন্য, বা কোনো আনসার্টেনিটি আছে এটার জন্য, অথবা বিনিয়োগ করবে এই টাকা দিয়ে। যদি মুনাফার অবন্টিত যে আয়টা বা মুনাফার একটা অংশ তুমি ভবিষ্যতে বিনিয়োগের জন্য বা যে কোনো আনসার্টেনিটি ফিল আপ করার জন্য রেখে দেওয়া হয়, এটাকে বলা হয় রিটেইনড আর্নিং। মানে এটা হচ্ছে কোনো কোম্পানি ভবিষ্যতে বিনিয়োগের একটা বড় সোর্স আর কি। তার মানে হচ্ছে রিটেইন আর্নিং কি? রিটেইন আর্নিং এর যদি আমি বড়, তাহলে অবন্টিত মুনাফা যেটা প্রতিষ্ঠানের বিনিয়োগের জন্য রাখা হয়। আবার বলতেছে অবন্টিত, মানে কোম্পানির, কোম্পানির, যে কোনো কোম্পানির অবন্টিত, অবন্টিত, অবন্টিত মুনাফা যেটি ভবিষ্যতে বিনিয়োগের জন্য রাখা হয়। সোজা কথা হচ্ছে মুনাফার একটা অংশ রেখে দেওয়া হয় ভবিষ্যতে বিনিয়োগ করা হবে, এটাই হচ্ছে রিটেইন আর্নিং। ওই জন্য বলতেছে এটা সংরক্ষিত আয়। ওকে, এটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার 2 নাম্বারটা কি আমরা শেয়ার সেল করে যে টাকাটা পাই ওইটাকে বোঝায়? কোনটা? না, এডিশনাল পেড অফ ক্যাপিটাল মানে হচ্ছে তুমি, ধরো অনেকগুলো কোম্পানি আছে যে, মানে তার ক্যাপিটালটা বাড়াতে চাচ্ছে আর কি, সে চিন্তা করে যে, যে অনেক সময় এরকম অনেকভাবে দেয় তো যে তুমি, তুমি আবার যদি ওদের কাছ থেকে যারা শেয়ার আছে, তুমি শেয়ারে আরো কিছু অংশ ছেড়ে দিলা, ধরো, ধরো যারা তোমার কোম্পানি শেয়ার দুইটা নিছে তাদেরকে বললা যে যাদের হাতে দুইটা শেয়ার আছে আমার কোম্পানির, তাকে একটা করে একটা শেয়ার দিয়ে দিব, কিন্তু বিনিময়ে তুমি একটা শেয়ারের দাম যদি 10 টাকা হয় তুমি 5 টাকা দিয়ে 5 টাকা দিবা। কিন্তু কাদের বিক্রি করব? যাদের শেয়ার আছে। এটা অনেকভাবে বিক্রি করা যায়, একটা ওয়ে বললাম আর কি। তার মানে হচ্ছে তুমি আবার মূলধন সংগ্রহ করলে না 5 টাকা করে নিয়ে নিয়ে ওদের থেকে। এটাই হচ্ছে এডিশনাল পেড অফ ক্যাপিটাল বা পেড ইন ক্যাপিটাল, এডিশনাল পেড ইন ক্যাপিটাল। ওকে তুমি স্যার। কি ক্লিয়ার না ক্লিয়ার না? জি স্যার বুঝছি। আবার বলবো, মানে হচ্ছে না স্যার অতিরিক্ত বুঝতে পারছি। পরিশোধিত মূলধন, মানে হচ্ছে যে মূলধনটা তুমি তো একবার নিছো, ধরো তোমার এখানে কোম্পানিতে 100টা শেয়ার আছে,
100টা শেয়ার, তোমার কোম্পানির যা শেয়ার আছে এগুলো 100টা, তুমি কি করছো, 10টা শেয়ার বাইরে বিক্রি করে ফেলছো। ওকে, আর 90টা আছে। তো তোমার কিছুদিন পর মনে হলো যে আমি আরো 5টা শেয়ার ছেড়ে দিব। তুমি ডিক্লার দিলে যাদের হাতে 10টা শেয়ার আছে তাদেরকে আমি এই 5টা শেয়ার বিক্রি করব। এই যে 5টা আবার অতিরিক্ত বিক্রি করতেছো, এটাই হচ্ছে এডিশনাল পেইড ক্যাপিটাল। এই দুইটা মূল্যে পরিশোধিত মূল্য, আলটিমেটলি তুমি শেয়ার হোল্ডার থেকে, তুমি এটা আলটিমেটলি শেয়ার হোল্ডার থেকে টাকাটা নিচ্ছ। ওই জন্য বলতে শেয়ার হোল্ডারের মোট প্রদত্ত মূলধন দুইটাই। ওকে, ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে কি, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। কিছু কিছু কোম্পানি আছে যারা সবগুলা ইনকাম দেখায় না, এগুলাকে বলা হয় অপ্রদর্শিত ইনকাম। ক্লিয়ার? মানে প্রতিষ্ঠানের অন্যান্য সকল অপ্রদর্শিত আয়সমূহ এটাকে বলা হয়। আবার বলতেছি, প্রতিষ্ঠানের সকল অপ- অপ্রদর্শিত অপ্রদর্শিত আয়সমূহ। ওকে। স্যার এক্সাম্পল কিরকম? এক্সাম্পল যেমন, কারো কাছ থেকে টাকা পাইতা, মানে অনাদায়ী অনাদায়ী অর্জন। কোনো অনাদায়ী ছিল, এটা তুমি অর্জন করছো। ওকে, এটা হচ্ছে অপ্রদর্শিত আয়। এরকম অনেকগুলো আয় আছে, যেটা আমরা সামনে আরেকটু ডিটেলস পড়ব। যে প্রতিষ্ঠানের যে অপ্রদর্শিত আয়সমূহ, যেমন অনাদায়ী সকল বিক্রয়যোগ্য বিনিয়োগের অনাদায়ী অর্জন। ওকে, একটা বললাম আর কি, ইয়েস অনাদায়ী স্যার। অর্জনগুলা যেগুলো অনাদায়ী ছিল, এখান থেকে তুমি অর্জন করছো, এটাই হচ্ছে অপ্রদর্শিত আয়। এটা সম্পর্কে আমরা পরে দিয়ে আবার পড়বো। এটা একটু স্টার চিহ্ন দিয়ে দিতে, মানে হচ্ছে এটা একটু ডিটেলস আমরা পরে পড়বো। এখন আমি আবার বলতেছি, আমার আমার যে মেইন জিনিসটা, স্টক হোল্ডার ইকুইটি জিনিসটা কি, যে শেয়ার হোল্ডারের মালিকের সত্ত্ব, তবে শেয়ার হোল্ডার কোন 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 এলিমেন্টের কম্বিনেশনে স্টক হোল্ডার ইকুইটি আমরা বলবো। ক্যাপিটাল স্টক, এডিশনাল পেটিং ক্যাপিটাল, রিটেন আর্নিং, অ্যাকুমুলেটেড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম। এই চারটা এলিমেন্ট স্টক হোল্ডার ইকুইটির অংশ আর কি। ওকে, এই চারটা এলিমেন্ট মানেই স্টক হোল্ডার ইকুইটি। এইখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আইফোন, তোমার নাম রিনেম করো। অনন্যা, বোঝা যাচ্ছে তোমার? আমি অনেক, একটু ইন্ট্রোডাকশন তো, জাস্ট অনেক আস্তে বলতেছি, তুমি বুঝতেছো কিনা? অনন্যা, জি স্যার, বুঝতেছি। আইফোনটাকে আইফোন আওয়াজ করো তো একটু। জি স্যার, বুঝতেছি। আইফোনটাকে আইফোন, আইফোন কোথায় চলে গেল আবার? ওকে, এরপর টপিকস, এগুলো আমার অঙ্ক করার জন্য সব জিনিসগুলো লাগবে, আমরা আগে বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করতেছি। এরপর শেয়ার, শেয়ারটা কি, একদম আমরা অনেক আগে বলছি শেয়ার। শেয়ারটা কি, শেয়ার বা স্টক, বলো এনিওয়ান, শেয়ারটা কি? স্যার কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। ক্ষুদ্র অংশ। কারো কি দ্বিমত আছে, মানে এটা বুঝো না এরকম আছে? কারো? এরপর আইপিও, আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং।
আইপিও নিয়ে কারো কোনো কথাবার্তা আছে? বা আইপিও জিনিসটা কি, কারো আইডিয়া আছে? শেয়ার বাজার নিয়ে কারো আইডিয়া শেয়ার আছে? প্রাথমিক প্রস্তাব হচ্ছে আইপিও। এটা তো বাংলা, মানে জিনিসটা কি? ওকে, যাদের ক্লিয়ার নাই এটা আজকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আইপিও মানে হচ্ছে কি, যারা শেয়ার বাজারে ইনভলভ নাই তাদের শেয়ার বাজার সম্পর্কে একটু ধারণা দিই। প্রথম কথা হচ্ছে কি, আমরা শেয়ার বাজারে ব্যাংকে ঢোকার জন্য কি করা দরকার? ব্যাংকে ব্যাংকের সাথে রিলেশন করার জন্য, বা ব্যাংকে তুমি তোমার টাকা পয়সা রাখবা, কি করতে হয়? অ্যাকাউন্ট ব্যাংক খুলতে হবে। একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ভেরি গুড। ব্যাংকে গিয়ে একটা ব্রাঞ্চে যাবা, ব্যাংক নমিনেটেড, ওখানে কি টাকা একটা অ্যাকাউন্ট খুলতে হয়। ঠিক শেয়ার বাজারে তুমি তুমি যদি শেয়ার বাজারে করতে চাও তাহলে এখানেও কি করতে হয়? অ্যাকাউন্ট খুলতে হয়। ওকে, কিন্তু এখানে এটা অ্যাকাউন্ট বলে না, এটাকে বলা হয় বিও। এটাকে বলা হয় কি, বিও, মানে ইংলিশ হচ্ছে বেনিফিশিয়ারি ওনার। এটাকে বলা বিও অ্যাকাউন্ট, শুধু অ্যাকাউন্ট না, এটাকে বলা বিও অ্যাকাউন্ট, বেনিফিশিয়ারি ওনার। ওকে, এই বিও অ্যাকাউন্ট গুলা এখানে যেমন বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে খুলে, এখানেও বিভিন্ন ব্রাঞ্চে গিয়ে খুলতে হয়। কার ব্রাঞ্চ এগুলা? এই ব্রাঞ্চ গুলাকে এখানে বলা হয় ব্রোকারেজ হাউস। ব্রোকারেজ হাউস, যেমন বিরিজ আছে, সালতা আছে, বিভিন্ন ইউসিবিএল ব্রোকারেজ হাউস আছে যেখানে শেয়ার ব্যবসাটা করা হয়। তার মানে তুমি শেয়ার ব্যবসাতে যাওয়ার জন্য ব্রোকারেজ হাউসের মাধ্যমে বিএ অ্যাকাউন্ট করতে হবে। ব্যাংকে ব্যাংকে চালানোর জন্য কি আছে? একটা হেড অফিস আছে না? প্রত্যেকটা ব্যাংকের হেড অফিস আছে না? তাহলে এই ব্রোকারেজ হাউস মানে হচ্ছে কি, একটা ব্যাংক যেমন লাইসেন্স পায় গভর্নমেন্ট থেকে, ব্রোকারেজ হাউসও লাইসেন্স পায়। কার আন্ডারে থাকে? বা এই যে বাজার, শেয়ার বাজারটা বাংলাদেশে বেসিক্যালি কয়টা শেয়ার বাজার আছে? দুইটা। একটা হচ্ছে ডিএসসি, আর একটা বলা হয় সিএসই, মানে ঢাকা স্টক জি। এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ। ওকে, এই দুইটাকে নিয়ন্ত্রণ করে কে? সকল ব্যাংকগুলাকে যদি বলি নিয়ন্ত্রণ করে কে? বাংলাদেশ ব্যাংক। ঠিক এখানে যত ব্রোকারেজ হাউস আছে প্লাস এই ডিএসসি এবং সিএসসি, এদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এ দেখো, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওকে, এখন এটা এটা করলে যে যে কিনে তার সাইড বলতেছি। এখন শেয়ার বাজারে তো দুইটা পক্ষ আছে, একজন শেয়ার কিনে আর একজন শেয়ার বিক্রেতা। এখন সে শেয়ার বিক্রি করবে কিভাবে? তার মানে হচ্ছে কি, শেয়ার বিক্রয়টা আমার মেইন কনসার্ন। তাহলে যখন শেয়ার বিক্রি করবে, আচ্ছা শেয়ার কে বিক্রি করবে? কারা? কোম্পানির মালিক। ভেরি গুড, কোম্পানির মালিকগণ। কোম্পানির মালিকগণ, কোম্পানির ওনার। তাহলে সে দুইটা ওয়েতে শেয়ারটা বিক্রি করে। একটা হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট ডিরেক্ট কোথায়? শেয়ার বাজারে লিস্ট হইতে পারে। আরেকটা হচ্ছে সে ধরো 1 লাখ শেয়ার ছাড়বে। এখন এখানে ভিউ অ্যাকাউন্ট আছে, মানে ভিউ অ্যাকাউন্ট মানে হচ্ছে যারা শেয়ার কিনতে চাচ্ছে ওরা হচ্ছে ভিউ অ্যাকাউন্ট আছে, এরকম মানুষ আছে কত? 10 লাখ। তার মানে 1 লাখ মানুষ, কিন্তু 10 লাখ মানুষ কি হচ্ছে, তোমার শেয়ারটা নিতে চাচ্ছে। সে কি করে? একটা লটারির ব্যবস্থা করে, লটারি, যে লটারির মাধ্যমে আমি দিয়ে দিব। এই লটারির মাধ্যমে যে প্রক্রিয়া দেওয়া হয় এটা হচ্ছে আইপিওর মাধ্যমে দেওয়া। এটাকে বলে ইনিশিয়াল পাবলিক অফারিং। মানে কোম্পানি যখন তার শেয়ারটা বিক্রি করতে চায় শেয়ার বাজারের মাধ্যমে, লটারির মাধ্যমে যদি তার শেয়ারগুলা যাদের বিও অ্যাকাউন্ট আছে তাদেরকে ডিস্ট্রিবিউট করতে চায়, তখন এটাকে বলা হয় আইপিও। জাস্ট কোম্পানির শেয়ারের ওরা কি করবে? লটারিতে পাইলে ডিরেক্ট মার্কেটিং, ডিরেক্ট ডিরেক্ট শেয়ারগুলো পেয়ে যায়। এখন আইপিওতে আমি 10টা শেয়ার পাইলাম, এগুলো আমি কি করব? খাবো? নিয়ে নিয়ে খাবো না কেন? এগুলো আমি কি করতে পারি? এগুলো আমি ইনভেস্টমেন্ট হিসেবে রাখতে পারি। এখন কোম্পানিটা যদি স্কোয়ার হয়,
ও কি করবে, দুইটা জায়গায় কি করে প্রতি বছর বছর প্রফিট দেয়, অথবা এটা কি করে আমার যখন টাকার প্রয়োজন হবে বা কোনো অ্যানালাইসিস করবে দাম বাড়তে বা কমতে পারে, তখন এটা কি করবে আমি সেল করে দিব। কোথায় সেল করব, যে জায়গায় সেল করবে এটাকে বলা হয় সেকেন্ডারি মার্কেট। এটা কি সেকেন্ডারি মার্কেট। আর আইপিওটাকে বলা হয় প্রাইমারি মার্কেট। তার মানে হচ্ছে শেয়ার বাজারে দুইটা মার্কেট আছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট আর একটা হচ্ছে কি সেকেন্ডারি মার্কেট। ওকে, তোমার কি ক্লিয়ার বিষয়টা? এই প্রাইমারি মার্কেটে যে ডিরেক্ট লটারির মাধ্যমে পাই এই প্রক্রিয়াটাকে আইপিও বলে। আইপিও তে যখন বেচা কিনা হয়, যে আইপিও এই শেয়ারগুলো কেউ যদি সেল করে, যে মার্কেটে সেল করবে এটাকে বলে সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেটে কে কিনবে, ঠিক ওই যারা বিও অ্যাকাউন্ট আছে ওরাই ব্রোকারেজ হাউসের মাধ্যমে এই জিনিসটা কিনবে। এবং শেয়ার বাজার প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এরকম হাজার হাজার শেয়ার শেয়ার বাই সেল হয়। কোথায়, কোন মার্কেটে? সেকেন্ডারি মার্কেটে। তাহলে বাই সেল হয় শুধুমাত্র সেকেন্ডারি মার্কেটে। এটা কি শেয়ার বাজার সম্পর্কে একটু আইডিয়া দিলাম, যে শেয়ার বাজারটা কি এটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। এটা কি ক্লিয়ার শেয়ার বাজারটা? সবাই, সবাই একটু ইয়েস লেখো তো, চ্যাট বক্সে মেসেজ দাও, যে যে বুঝছো একটু ইয়েস লেখো। আইপিও জিনিসটা বুঝতে পারছো কে কে, বা শেয়ার বাজারটা? কেউ বুঝো নাই? স্যার ডিরেক্ট শেয়ার আইপিওটা আরেকবার বলবেন? হুম। প্রথম কথা হচ্ছে, তুমি তুমি যখন বিও অ্যাকাউন্ট করবা, তুমি তখন শেয়ার বাজারে লেনদেনের জন্য এলিজিবল হবা। আর কোম্পানি যখন শেয়ার বিক্রি করবে, ও কি করতে পারে, ডিরেক্ট সেকেন্ডারি মার্কেটও সে ট্রেড করতে পারে, মানে ডিরেক্ট লিস্টিং। এটা সরকার ডিটারমাইন করবে, মানে এই যে বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি তোমাকে অনুমতি দেয় তুমি পারবা, কিন্তু সবসময় এনকারেজ করে যে এই প্রক্রিয়ার মাধ্যমে আসতে, মানে প্রাইমারি মার্কেটের মাধ্যমে আসতে। এখন প্রাইমারি মার্কেটে সে যদি আসতে চায়, বিও অ্যাকাউন্ট আছে 10 লাখ কিন্তু সে শেয়ার বিক্রি করবে 10,000, তার মানে সবাইকে সবাইকে কেমনে দিবে, লটারির মাধ্যমে দেয়। এই লটারির মাধ্যমে যেখানে এই ট্রেডটা হয়, যেটাকে প্রাইমারি মার্কেট বা আইপিও বলা হয়, মানে নতুন শেয়ার আসার জন্য এর এর মাধ্যমে আসে। স্যার ডিরেক্ট ভাবে শেয়ার বিক্রি করলে কি ওই বিও অ্যাকাউন্টটা না থাকলেও চলে, মানে যাদের না, নাই বিও তারাও কিনতে অ্যাকাউন্ট পারে? লাগবেই। মানে ডিরেক্ট মার্কেটিং মানে হচ্ছে ও ও বাই সেল করবে, এটা বিও অ্যাকাউন্টের মাধ্যমে আসলে শেয়ার কেনা বেচা হচ্ছে, এটা বিও অ্যাকাউন্টের মাধ্যমে হোক। ওই জন্য আমি আগে বিও অ্যাকাউন্টের কাহিনীটা একটু করে বলছি। কারণ বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট, তুমি যেমন ব্যাংকে অ্যাকাউন্ট ছাড়া কোনো লেনদেন করতে পারবে না, ঠিক এখানেও বিও অ্যাকাউন্ট ছাড়া কোনো লেনদেন, সেটা প্রাইমারি হোক সেকেন্ডারি হোক যে মার্কেটে হবে হোক, তোমার মাস্ট বিও অ্যাকাউন্ট লাগবে। বিও অ্যাকাউন্ট মানে হচ্ছে তোমার আইডেন্টিটি। তুমি যে শেয়ার কিনবা, কারো থেকে বিক্রি করবে, এটা কিসের মাধ্যমে করবে, একটা অ্যাকাউন্টের মাধ্যমে করবা, ওই অ্যাকাউন্টটাকে বলা হয় বিও অ্যাকাউন্ট। ওকে, ক্লিয়ার আফিফা? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর এরপর আরেকটা রিলেটেড জিনিস হচ্ছে পার ভ্যালু স্টক। পার ভ্যালু স্টক, এগুলো আমার অঙ্কের জন্য লাগবে। এটা হচ্ছে কি সমমূল্যে, শুধু সমমূল্যে লিখি, সমমূল্যে শেয়ার আর কি। সমমূল্যে শেয়ার মানে কি, একটা শেয়ার বর্তমানে বর্তমানে শেয়ার বাজারে একটা শেয়ারের, প্রতিটা শেয়ারের দাম হচ্ছে 10 টাকা, 10 টাকার নিচে না। এক সময় ছিল 100 টাকা, 1,000 টাকা শেয়ার ছিল, মানে এখন হচ্ছে প্রতিটা শেয়ার, মানে যত কোম্পানি আছে প্রতিটা শেয়ার হচ্ছে 10 টাকা। ঠিক আছে? এখন একটা শেয়ারের গায়ের মূল্য মানে হচ্ছে, শেয়ারটা তো একটা কাগজ বা একটা ইউনিট বা ডিজিট। তুমি শেয়ার যে কিনতেছো, তুমি একটা শেয়ার কিনলে 10 টাকা, তুমি যদি 10 টাকার শেয়ার যদি 10 টাকা দিয়েই কিনো, তখন এটাকে বলে সমমূল্যের শেয়ার। এখন 10 টাকা একটা শেয়ার, কোম্পানির অনেক ডিমান্ড, ফিনান্সিয়াল স্ট্রেংথ অনেক বেশি,
মানে তখন কোম্পানি বলতেছে না, এ শেয়ার 10 টাকা হইলো, তোমাকে 2 টাকা বেশি দিতে হবে, 12 টাকা। এই 2 টাকা টাকা বলা হয়, এটাকে বলা হয় প্রিমিয়াম।